বা করিতে সেটা হয়ে গেল ভার্ব। স্যার, হ্যাঁ, আপনি তো ভার্ব ভালোভাবে বুঝিয়েছেন, কিন্তু সাবজেক্ট আর অবজেক্ট কোনটা সেটা কিভাবে বুঝবো? তাহলে এটা দেখে নাও। আর যখন কেউ অট্টহাসা হাসবে, যেমন হা 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 হা, যদি কোনো ভার্বের শেষে আই থাকে আর তার সঙ্গে যদি আইএনজি যুক্ত করতে হয়, তাহলে আইটা উঠে গিয়ে ওয়াই হবে আর তারপরে আইএনজি যুক্ত হবে। স্যার স্যার, আপনি ঘুমাচ্ছেন কেন? এখন ছুটি। ছুটি ছুটি চল। আচ্ছা বলো তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আর কি নামে ডাকা হয়? কি নামে স্যার? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সও বলা হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সেটা একবার দেখে নাও। তাহলে মনে রাখবে, বর্তমানকালে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যৎ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনবে কিভাবে? তার জন্য আমি তোমাদের চেনার উপায় দিয়ে দিয়েছি। তোমরা মনে রাখবে, ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছে, তেছেন, ছে, ছ, ছি, চয়ে ছয়ে হর্ষই, চয়ে ছয়ে একার, চয়ে ছয়ে, চয়ে ছয়ে একার দন্ত ন ইত্যাদি যুক্ত থাকবে। যেমন সে একটি ছবি আঁকছে, এখানে আঁকছে হচ্ছে ক্রিয়াপদ। দেখো ক্রিয়াপদের শেষে ছে আছে। স্যার, হ্যাঁ বলো। ক্রিয়াপদটা তো ঠিক বুঝতে পারলাম না। ও, ক্রিয়াপদ বুঝতে পারলে না? তাহলে দেখে নাও, ক্রিয়াপদকে ইংরেজিতে ভার্ব বলা হয়। ক্রিয়াপদ দ্বারা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝাবে, বা বলতে পারো ক্রিয়াপদ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখো সে একটি ছবি আঁকছে, তাহলে এর ইংরেজি কি হবে? সের ইংরেজি হি হলো, একটি ছবির ইংরেজি আ পিকচার হলো, আর আঁকছের ইংরেজি ড্রয়িং হলো। এই সেন্টেন্সটাকে ঠিক লিখলাম? ঠিকই তো মনে হচ্ছে স্যার। না, এটা পুরোটা ভুল আছে। তাহলে সে একটি ছবি আঁকছে, এর ইংরেজি হবে হি ইজ ড্রয়িং আ পিকচার। কেন স্যার? তার জন্য তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠনটা জেনে নিতেই হবে। তাহলে গঠনটা দেখে নাও। সাবজেক্ট অনুসারে অ্যাম, ইজ, আর, তারপরে হবে ভার্ব, ভার্বের সাথে হবে আইএনজি, তারপর বসবে অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা যাতে সহজে বুঝতে পারো, তার জন্য এই উদাহরণগুলো দেখে নিতেই হবে তোমাদের। তাহলে ছেলেটি কাজটি করছে বা করিতেছে, তাহলে ছেলেটি হয়ে গেল সাবজেক্ট, কাজটি হয়ে গেল অবজেক্ট, করছে বা করিতেছে সেটা হয়ে গেল ভার্ব। স্যার, হ্যাঁ, আপনি তো ভার্ব ভালোভাবে বুঝিয়েছেন, কিন্তু সাবজেক্ট আর অবজেক্ট কোনটা সেটা কিভাবে বুঝবো? তাহলে এটা দেখে নাও। তাহলে তোমরা মনে রাখবে, ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট হবে, আর ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হবে অবজেক্ট। যেমন ছেলেটি কাজটি করছে বা করিতেছে, এখানে যদি প্রশ্ন করা হয় ক্রিয়াপদকে কে দিয়ে, তাহলে কি উত্তর আসবে? কে কাজটি করছে, উত্তর আসবে ছেলেটি। তাহলে ছেলেটি হয়ে গেল সাবজেক্ট। এবার যদি প্রশ্ন করা হয় ছেলেটি কি করছে, তাহলে উত্তর আসবে কাজটি, তাহলে এটা হয়ে গেল অবজেক্ট। ক্লিয়ার? তাহলে এক্সাম্পলটা দেখে না ভালো করে। ছেলেটি কাজটি করছে বা করিতেছে, তোমরা জানো ক্রিয়াপদের শেষে যদি ছে থাকে বা তেছি থাকে তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখো লিখে দেওয়া আছে, ছে বা তেছি থাকলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা ইংরেজিটা আমরা করে দিই। তাহলে ছেলেটি কি? ছেলেটি হয়ে গেল সাবজেক্ট, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তাহলে ছেলেটির ইংরেজি দা বয়। তারপরে দেখো আমরা এখানে ইজ বসিয়েছি। কেন ইজ বসিয়েছি তোমরা এখানে মনে রাখবে, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ হবে, আর আয়ের পরে সবসময় অ্যাম, আর বাকি সব ক্ষেত্রে হবে আর। ক্লিয়ার? তা যেহেতু এখানে ছেলেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে আমরা ইজ বসিয়েছি। তাহলে দা বয়টা হয়ে গেল সাবজেক্ট। এবার সাবজেক্ট অনুসারে আমরা ইজ বসালাম। এবার দেখো করার ইংরেজি বলেছে, তোমরা মনে রাখবে করার ইংরেজি হচ্ছে ডু, আর ডু এর সঙ্গে কি যুক্ত করতে হবে? আইএনজি, তাহলে হয়ে গেল ডুইং। তাহলে দ্য বয় ইজ ডুইং, তাহলে কাজটি, তাহলে কাজের ইংরেজি ওয়ার্ক, আর টি যুক্ত যেহেতু আছে তাহলে হয়ে গেল দা ওয়ার্ক। ক্লিয়ার? আরেকবার বলছি, তারা ঘরে হাসছে বা হাসিতেছে, এর ইংরেজি হবে দে আর লাফিং ইন দা রুম। স্যার, হ্যাঁ, আপনি হাসার ইংরেজি একবার স্মাইলিং আর একবার লাফিং, তো দুই রকম ব্যবহার করার কারণটা কি স্যার? ও, এখানে একবার লাফিং দিয়েছি আর এখানে একবার স্মাইলিং দিয়েছি, তাই তো? তাহলে ব্যাপারটা বুঝে নাও, যখন কেউ মৃদু হাসবে যেমন সেক্ষেত্রে আমরা স্মাইলিং বসাবো, আর যখন কেউ অট্টহাসা হাসবে যেমন হা 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 হা, সেক্ষেত্রে আমরা লাফিং দেব। কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত করার সময় নির্দিষ্ট নিয়ম বা রুল রয়েছে, সেই নির্দিষ্ট রুল বা নিয়মটা কি সেটা দেখে নাও। রুল নাম্বার 1-এ কি বলছে, যদি কোনো ভার্বের শেষে একটি মাত্র ই থাকে আর আইএনজি যখনই যুক্ত করতে যাব তখন ইটা উঠে যাবে। দেখো যেমন কামের শেষে ই রয়েছে, ইটা উঠে যাবে আইএনজি যুক্ত করার সময়, তাহলে কামিং হলো। আবার লাভের শেষে দেখো তো ই রয়েছে, যখনই আমরা আইএনজি যুক্ত করতে যাব তখন সেই ইটা উঠে যাবে, তাহলে কি হয়ে যাচ্ছে? লাভিং হচ্ছে। রুল নাম্বার 2-এ দেখো, যদি কোনো ভার্বের শেষে একটি মাত্র কনসোনেন্ট থাকে আর তার আগে যদি একটি মাত্র ভাওয়েল থাকে, তাহলে আইএনজি যুক্ত করার সময় আমরা যে শেষের যে কনসোনেন্ট আছে সেটা কনসোনেন্টটা ডবল হয়ে যাবে। যেমন সিটের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে কি হলো? সিটিং হয়েছে, এই যে ডবলটি হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, আবার দেখো রান দেখতে পাচ্ছ, রানের শেষে এনটা একটা মাত্র কনসোনেন্ট আর তার আগে ইউটা হচ্ছে একটা মাত্র ভাওয়েল।
আইএনজি যখনই আমরা যুক্ত করতে যাচ্ছি এই যে কনসোনেন্ট এন, সে এনটা ডবল হয়ে যাবে, তাহলে রান এর সঙ্গে আইএনজি যুক্ত হয়ে রানিং হলো। বুঝতে পেরেছো? তাহলে রুল নাম্বার 3-তে দেখো কি বলছে, যদি কোনো ভার্বের শেষে আই থাকে আর তার সঙ্গে যদি আইএনজি যুক্ত করতে হয় তাহলে আইটা উঠে গিয়ে ওয়াই হবে আর তারপরে আইএনজি যুক্ত হবে, তাহলে টাইয়ের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে কি হচ্ছে, টি ওয়াই আইএনজি, টাইং। ঠিক একই রকম ভাবে দেখো লাই বানানো আছে, লাইয়ের শেষে আই রয়েছে, সে আইটা উঠে গিয়ে কি হয়েছে, ওয়াই হয়েছে আর তারপরে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে এল ওয়াই আইএনজি। স্যার স্যার আপনি ঘুমাচ্ছেন কেন? আচ্ছা, আমি কি এখন ঘুমাচ্ছি? এই ধরনের সেন্টেন্স ইংরেজিতে করার জন্য তোমাদের এই গঠনটা জেনে নিতে হবে। প্রথমে সাবজেক্ট অনুসারে অ্যামিজার, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে বসবে অবজেক্ট, তারপরে বসবে কোশ্চেন মার্ক। তাহলে আমি কি এখন ঘুমাচ্ছি, তোমার বোঝার সুবিধার জন্য কিটা যদি বাদ দিয়ে দিই তাহলে ইংরেজি কি হবে, আমি এখন ঘুমাচ্ছি, তাহলে এর ইংরেজি কি হবে, আই অ্যাম স্লিপিং নাও। এবার যদি বলা হয় আমি কি এখন ঘুমাচ্ছি, তাহলে এই যে অ্যামটা দেখতে পাচ্ছ সেই অ্যামটা তোমাকে আগে নিয়ে আসতে হবে, কারণ সূত্রে কি বলছে, প্রথমে অ্যামিজার আসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি বসবে, তারপরে অবজেক্ট বসবে। তাহলে আমি কি এখন ঘুমাচ্ছি, অ্যাম আই স্লিপিং নাও। তাহলে তোমাদের এখন ছুটি। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা। আজকে পিডি স্যারের এই ক্লাসটি তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে সেটাও পিডি স্যারকে বোঝানোর জন্য তোমরা এখনই প্রচুর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার ও তার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও।